স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাদ তাসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। ইসরায়েলের হামলার জবাবে আক্রমণ জোরদার করেছে ইরান। শুক্রবার মধ্যরাতে চালানো হয় ব্যাপক হামলা। ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে বৃহস্পতিবার ইসরায়েলের হাসপাতালে ইরানের হামলার নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দুদেশের সংঘাত ইস্যুতে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইরান ইসরায়েল সংঘাত গড়িয়েছে অষ্টম দিনে। পাল্টাপাল্টি হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে দুদেশই। নতুন করে তেল আবিব ও হাইফা সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও শতাধিক ধরনের ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। ইসরায়েলে মিসাইল হামলার বেশ কিছু ভিডিও ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়। পাশাপাশি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে শুরুতেই দেখানো হয়েছে গাজায় ইসরায়েলি হামলার দৃশ্য। এরপরই ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মানুষের উল্লাস ও ধ্বংসযজ্ঞ। ক্যাপশনে লেখা, ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে। এদিকে IRGCর গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে নিয়োগ দেওয়া হয়েছে। ইসরায়েলি হামলায় নিহত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমির স্থলাভিষিক্ত হলেন খাদামি। ইসরায়েলের হাসপাতালে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে সংস্থাটির মহাসচিব ইসরায়েলের মেডিকেল সেন্টারে হামলার পাশাপাশি তেহরানে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্যকর্মীদের হতাহতের খবরও উল্লেখ করেন। আহ্বান জানান দুপক্ষকেই শান্ত হওয়ার। ইসরায়েলের সঙ্গে সংঘাতের জেরে নিরাপত্তা শঙ্কায় ইরানে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া। পাশাপাশি কর্মকর্তা কর্মচারীদের সেখান থেকে সরে আসতে বলা হয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বেশ কয়েকটি দেশের বাসিন্দাদের। অন্যদিকে ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ভেনেজুয়েলায়। বিক্ষোভে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী, ন্যাশনাল অ্যাসেম্বলির সভাপতি সহ দেশটির বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা। ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী ও বিশ্ব শান্তির জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ইরানে হামলা করার সিদ্ধান্তের আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য 2 সপ্তাহ সময় দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যালোরিন ল্যাভিট জানিয়েছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া যাবে না। এক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট আগের অবস্থানেই আছেন। এদিকে পরমাণু ইস্যুতে আজ জেনেভায় ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনায় বসছে ইরান। যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির অনুরোধে এ বৈঠক হচ্ছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকারের কাছে এখনো 32 লাখ করোনা প্রতিরোধী টিকা মজুত রয়েছে। তাই নতুন ধরনের ভাইরাস সংক্রমণ নিয়ে আতঙ্কিত না হয়ে টিকা নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে বিশেষজ্ঞরা টিকাদানের চেয়ে ভাইরাসের প্রতিরোধের উপর গুরুত্ব দিয়েছেন। 2021 সালের পর করোনা সংক্রমণ কমতে থাকায় কেবলমাত্র বিদেশগামী যাত্রী ছাড়া ধীরে ধীরে কমে আসে করোনা প্রতিরোধী টিকা নেবার প্রবণতা। সম্প্রতি দেশে করোনার নতুন ধরন XFG ও XFC সংক্রমণের কারণে চলতি বছরে দেশে করোনা শনাক্তের সংখ্যা 350 ছাড়িয়েছে। চিকিৎসকদের মতে এ ভাইরাস দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ভেঙে দিতে সক্ষম। তাই আবারও টিকা নেবার উপর গুরুত্ব দিয়েছেন তারা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এখন সরকারের হাতে 32 লাখ ফাইজারের টিকা মজুদ আছে। এর মধ্যে গত 2 মাসে 17,20,000 ডোজ সব জেলায় পাঠানো হয়েছে। টিকা প্রায় আমাদের 32 লক্ষের মতো মজুদ আছে। তার মধ্যে 17,20,000 অলরেডি আমরা সিভিল সার্জন অফিসে পাঠিয়ে দিছি, আর 14 লক্ষের একটু বেশি আমাদের কাছে মজুদ আছে। মন্ত্রণালয় নির্দেশনা দেবে যে কতগুলো টিকা কিনবো, কার মাধ্যমে কিনবো, পরিকল্পনা আমরা করব। এখনও এ ব্যাপারে সিদ্ধান্ত হয় নাই। তবে বিশেষজ্ঞরা বলছেন, উন্নত দেশগুলি সাহায্য বন্ধ করায় মানুষকে করোনা প্রতিরোধে সচেতন করে তুলতে হবে। যে টিকাটা আমাদের আছে এটা নতুন ভেরিয়েন্টে কার্যকরী হবে কিনা সেটা সম্বন্ধে একটু সংশয় আছে। আমাদের যে পরিমাণ টিকা লাগবে সেই পরিমাণ টিকা আমরা জোগাড় করতে পারবো কিনা। যুক্তরাষ্ট্র টাকা বন্ধ করে দিয়েছে, ইউরোপিয়ান দেশগুলো এই খাতে টাকা বন্ধ করে দিচ্ছে, WHO টাকা নেই, সুতরাং আমরা কিন্তু কারো কাছ থেকে পাবো না। সুতরাং আমাদের প্রতিরোধে বেশি মনোযোগ দিতে হবে। নন ফার্মাসিউটিক্যাল ইন্টারভেনশন মানে টিকা বহির্ভূত যে প্রতিরোধগুলো আছে
সাধারণ মানুষের মধ্যে টিকা নেওয়ার প্রবণতা খুবই কম। এ নিয়ে প্রচারণা চালানোর তাগিদ দেন তিনি। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর করোনা পরিস্থিতি নিয়ে জানাতে মহাখালীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাহসিনা জেসি। জেসি, করোনা রোগী তো বাড়ছে, পরিস্থিতি মোকাবেলায় ঢাকার হাসপাতালগুলোর প্রস্তুতি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে মহাখালীর যে ডিএনসিসি কোভিড-19 হাসপাতাল রয়েছে সেটি আসলে করোনা রোগীদের জন্য একমাত্র ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছে। এছাড়া কুর্মিটোলা হাসপাতালেও করোনা রোগীদের জন্য বিশেষ কর্নার খোলা হয়েছে। আমরা এই মুহূর্তে যে ডিএনসিসি কোভিড-19 হাসপাতালে রয়েছে এবং এই হাসপাতালটিতে আমরা দেখছি যে শুক্রবারও এখানে আউটডোর সেবা খোলা রাখা হয়েছে। এখানে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন। আমরা সকাল থেকে দেখছি যে রোগীরা আসছেন এবং এখানে আসলে বিভিন্ন রোগের চিকিৎসা হয়, বিভিন্ন রোগের উপসর্গ নিয়ে রোগীরা এসেছেন। অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ঠান্ডা জনিত বিভিন্ন সমস্যা, জ্বর, এসব নিয়েও অনেকে এসেছেন। কারণ আসলে এই মুহূর্তে ডেঙ্গু, চিকুনগুনিয়া, করোনা বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বাড়ছে। কাজেই সব রোগের যে সিমটমগুলো রয়েছে সেগুলো অনেকটা একই রকম। ফলে মানুষ সচেতন হওয়াতে কিন্তু একটু জ্বর বা ঠান্ডা লাগলেই তারা চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন এবং ডেঙ্গু চিকিৎসা বা করোনার পরীক্ষা এগুলো তারা করিয়ে নিচ্ছেন এবং নিশ্চিত হচ্ছেন যে আসলে তারা সেই ধরনের কোনো রোগে আক্রান্ত কিনা। আমরা এখানে চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই মুহূর্তে এই হাসপাতালটিতে 15 জন করোনা রোগী ভর্তি রয়েছেন, তবে তাদের অবস্থা খুব একটা আশঙ্কাজনক না। এখানে করোনা রোগীদের জন্য সব ধরনের সেবাই রয়েছে তাদের, বিশেষ করে অক্সিজেন সেবা, আইসিইউ সেবা, এই সেবাগুলো প্রয়োজন বোধে আরও বাড়ানো যেতে পারে বলেও তারা বলেছেন। কাজেই এই হাসপাতালটিতে করোনা রোগীদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবং কোনো করোনা রোগের কোনো ধরনের যে সিমটম, সেই সিমটম দেখা মাত্র তারা আসলে এই হাসপাতালে সেবা নিতে রোগীদের উদ্বুদ্ধ করছেন। একই সাথে স্বাস্থ্যবিধি মানতে হবে এবং সেই বিষয়টির উপর চিকিৎসকরা গুরুত্ব করছেন। সকলকে আগের মতো মাস্ক পরিধান করতে হবে, একই সাথে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং সবকিছু মিলিয়েই কিন্তু আসলে করোনার সতর্কতার মধ্যে সকলকে থাকতে হবে। তো এই ছিল ফারা আমার কাছে সর্বশেষ অবস্থা। আপনাদেরকে পরবর্তীতে আরও বিস্তারিত জানাতে পারবো। ধন্যবাদ জেসি। টানা বৃষ্টি ও ভারত থেকে আসা ঢলের পানিতে ফেনীর ফুলগাজীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে অন্তত 4টি গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার রাত 10টার দিকে মুহুরী ও সিলুনিয়া নদীর 2টি স্থানে ভাঙন দেখা দেয়। এখনও পানি ঢুকছে লোকালয়ে। স্থানীয়রা জানিয়েছেন, রাতে উপজেলার সদর ইউনিয়নের বণিকপাড়ায় মুহুরী নদীর বাঁধের একটি স্থানে ও গোসাইপুর এলাকায় সিলুনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি অংশ ভেঙে যায়। এতে উত্তর বড়িয়া, দক্ষিণ বড়িয়া, বণিকপাড়া, বসন্তপুর এলাকা প্লাবিত হচ্ছে। এছাড়া ফুলগাজী তরকারি বাজারের কাছে দিয়ে মুহুরী নদীর পানি ঢুকে প্লাবিত হয়েছে বাজারের একটি অংশ। স্মরণকালের ভয়াবহ বন্যার বছর না পেরোতে আবারও বাঁধ ভাঙনের জন্য পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজকে দুষছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজানে ভারী বৃষ্টি হওয়ায় নদীর পানি বাড়ছে, তবে মুহুরী নদীর পানি এখনও বিপদসীমার নিচে। ঝুঁকিপূর্ণ বাঁধের নিরাপত্তায় কাজ অব্যাহত রয়েছে। আমাদের বাড়িঘর পানি উঠে গেছে, আমরা এখন খুব কষ্টের মধ্যে আছি। সারা রাত রাস্তার উপরে আসছিলাম, আমরা বাচ্চা কাচ্চা লোক হয়ে যাম। আমাদের 4 লক্ষ টাকার মুরগির ফার্ম চলে গেছে, এর সাথে বাড়িও চলে গেছে, বহুত ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টিপাতের প্রবণতা এখন কম থাকলেও 25 বা 26শে জুন থেকে বাড়তে পারে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার পর্যন্ত নদী বন্দরগুলোকে 1 নম্বর এবং সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বৃষ্টিপাত তুলনামূলক কিছুটা কম থাকলেও পরে আবার 25 বা 26 তারিখের দিকে আবার একটা উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা রয়েছে, যার ফলে তখন আবার বৃষ্টিপাত বেড়ে যাবে। সমুদ্র বন্দরের 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত সেটা এখনও বলবৎ রয়েছে। আর নদী বন্দরের জন্য কোস্টাল যে অঞ্চলগুলো রয়েছে সেখানে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ থেকে দায়িত্ব নিচ্ছেন নতুন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। বৃহস্পতিবার আসাদ আলম সিয়ামকে পররাষ্ট্র সচিব হিসেবে প্রজ্ঞাপন জারি করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পঞ্চদশ বিসিএস এর পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তাকে 2024 সালের ডিসেম্বরে ওয়াশিংটনে রাষ্ট্রদূত করে পাঠিয়েছিল অন্তর্বর্তী সরকার। এর আগে ফিলিপিন্স ও অস্ট্রিয়ায় বাংলাদেশ রাষ্ট্রদূতের দায়িত্ব সামলেছেন তিনি। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে বেড়েছে সোনালী মুরগির দাম।
কেজিতে বাড়তি গুনতে হচ্ছে ৭০ টাকা। গত সপ্তাহে সোনালী মুরগির দাম ছিল ২৬০ টাকা কেজি, এখন বিক্রি হচ্ছে ৩৩০ টাকা দরে। তবে আগের ১৫০ টাকায় আছে ব্রয়লার মুরগির দাম। চড়া বেশ কিছু সবজির দর, পেঁপে ৫০, শসা ৬০ টাকা কেজি। বেড়েছে আমদানি করা গাজরের দাম, কেজিতে সপ্তাহের ব্যবধানে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। টমেটো কিনতে হচ্ছে ১০০ টাকায়, যা আগের সপ্তাহেও ছিল ৮০ টাকা। বিক্রেতারা বলছেন বৃষ্টিতে সরবরাহ সংকটের কারণে দাম বাড়তি। বেড়েছে শীতকালীন সবজির দাম, প্রতি পিস ফুলকপির দাম ৮০ টাকা, আর বাঁধাকপি বিক্রি হচ্ছে ৮০ টাকা পর্যন্ত। পাকিস্তানের দামটা অতিরিক্ত বাইরে গেছে, আজকে ৩২০ টাকা পাইকারি, ৩৩০ টাকা বিক্রি করতেছে। পার কেজিতে প্রায় ৪০ টাকা ৫০ টাকা বৃদ্ধি পাইছে আজকে, এবং মুরগির দামটা একটু বেশি। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ তরকারির দাম কিছুটা বেশি। উস্তা করলা ৮০ টাকা কেজি, চিচিঙ্গা ৬০ টাকা কেজি। বৃষ্টি অনেক তরকারিটা একটু হয়েছে, বৃষ্টি গেলে আরো ২-৪-১০ টাকা কম। ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।